নমস্কার বন্ধুরা, আজ আমি উপস্থিত হয়েছি আরও একটি ভিডিও নিয়ে। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন এর ইন্টারভিউ রিলেটেড যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো কন্টিনেন্টাল ড্রিফট থিওরি বা মহীসঞ্চরণ তত্ত্ব। এই টপিকটি থেকে ইন্টারভিউতে আমাদের যে ধরনের প্রশ্ন করা হতে পারে এবং তার সম্ভাব্য উত্তর আমরা যেভাবে দিতে পারি তার একটা বিস্তারিত আলোচনা করব এবং এই আলোচনার শেষেই এই টপিকটির ওপর আমরা একটি ছোট্ট ডেমো ক্লাস কিভাবে দিতে পারি সেই আলোচনাও করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, ইন্টারভিউতে এমন একটি যদি প্রশ্ন করা হয়ে থাকে যে ওয়েগনার একজন মিটোরোলজিস্ট ছিলেন, তারপরেও তিনি এরকম একটি জিওলজিক্যাল থিওরি কেন দিলেন, এই বিষয়ক আমরা যে উত্তরটি দিতে পারি যে ওয়েগনার মূলত বিশ্বব্যাপী যে জলবায়ুর পরিবর্তন তা ব্যাখ্যা করতে চেয়েছিলেন। তিনি লক্ষ্য করেন যে বর্তমানে যে শীতল অঞ্চল যেমন আন্টার্কটিকা, এদিকে সাউথ আমেরিকার সার্দার্ন পার্ট, এখানে যে গ্রীষ্ম মানে ট্রপিক্যাল প্ল্যান্টস এই অঞ্চলে দেখা যাচ্ছে এবং বর্তমানে যেখানে ট্রপিক্যাল রিজন সেখানে একটা হিমবাহের চিহ্ন রয়েছে। এটি ব্যাখ্যা করার জন্যই তিনি মূলত এই মহীসঞ্চরণ তত্ত্বটি দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে প্যানজিয়া এবং প্যান্থালাসা বলতে আপনি কি বোঝেন, এর উত্তর আমরা কিভাবে দিতে পারি? প্রথমে প্যানজিয়া বলতে তিনি বুঝিয়েছিলেন, প্যানজিয়া বলতে তিনি বুঝিয়েছিলেন অল আর্থ, অর্থাৎ সমগ্র পৃথিবী। এটা একটা কি ছিল, একটা সুপার কন্টিনেন্ট। আর অন্যদিকে প্যান্থালাসা কি ছিল, এই প্যানজিয়াকে ঘিরে থাকা একটা সুপার ওশান বা অল ওয়াটার, যেটা মূলত এই প্যানজিয়াকে ঘিরে থাকে একটা বিশাল মহাসাগর। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে এই যে প্যানজিয়ার ব্রেকআপ বা প্যানজিয়ার ভাঙন সেটা কখন শুরু হয়েছিল, আমরা এভাবে বলতে পারি যে প্রায় 200 মিলিয়ন বছর আগে। মিসোজোয়িক যুগের শুরুতে কিন্তু এই প্যানজিয়ার ভাঙন শুরু হয়েছিল। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে এই যে প্যানজিয়ার ভাঙন, এরপর কোন দুটো ল্যান্ডমাস ফর্ম হয়েছিল, আমরা এভাবে উত্তর দিতে পারি যে প্যানজিয়া ভেঙে প্রথমে তৈরি হয়েছিল লরেশিয়া, যেটা উত্তরে অবস্থিত, বা আঙ্গারল্যান্ডও এটাকে বলা হয়ে থাকে। আর দক্ষিণে কি ছিল, গোন্ডোয়ানা ল্যান্ড। আর এদের মাঝে কি ছিল, টেথিস নামক অগভীর মহাসাগর। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে টিলাইট বলতে কি বোঝেন আপনি, এবং এই টিলাইট কিভাবে কন্টিনেন্টাল ড্রিফটের ক্ষেত্রে একটি এভিডেন্স হিসেবে কাজ করেছিল, আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে টিলাইট হলো হিমবাহ দ্বারা সঞ্চিত অবক্ষেপ কে আমরা কি বলতে পারি, টিলাইট। এই যে ভারত, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সাউথ আমেরিকা, এই যে মহাদেশগুলোতে একসময় একই ধরনের প্রাচীন হিমবাহের চিহ্ন পাওয়া গেছে, যেটা প্রমাণ করে যে তারা একসময় দক্ষিণ মেরুর কাছাকাছি ছিল। এই ইন্ডিয়া সমেত এই পুরো গোটা এলাকা একসময় দক্ষিণ মেরুর কাছাকাছি ছিল, যা ছিল গন্ডোয়ানা ল্যান্ডের অংশ। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে কোন
ফসিল এভিডেন্স সাপোর্ট করেছিল কন্টিনেন্টাল ড্রিফটকে। আমরা জানি গ্লোসোপ্টেরিস নামক এক ধরনের ফার্ন জাতীয় উদ্ভিদের জীবাশ্ম এবং ছিল মেসোসরাস নামক এক ধরনের সরীসৃপের জীবাশ্ম, যা ভারত, আফ্রিকা, সাউথ আমেরিকা, আন্টার্কটিকা এই অঞ্চলে পাওয়া গেছে, যা কিন্তু এই কন্টিনেন্টাল ড্রিফটের একটা প্রধান প্রমাণ হিসাবে কাজ করে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে প্লেসার ডিপোজিটস বলতে আপনি কি বোঝেন, আমরা এইভাবে উত্তর দিতে পারি, এটিও কিন্তু কন্টিনেন্টাল ড্রিফটের একটা বিস্ময়কর প্রমাণ হিসেবে কাজ করেছিল। ঘানার, আফ্রিকার যে ঘানা উপকূল, সেখানে যে প্লেসার ডিপোজিট, যে গোল্ড প্লেসার বা সোনার অবক্ষেপ পাওয়া গেছে, তার যে উৎস শিলা বা সোর্স রক, যে গোল্ড বিয়ারিং ভেইন, সেটা কোথায়, এই অঞ্চলে কিন্তু নেই, সেটা কিন্তু ঘানা অঞ্চলে নেই। তার যে সোর্স রক সেটা পাওয়া গেছে কোথায়? ব্রাজিলে। তার মানে এটাও প্রমাণ করে যে এই মহাদেশ দুটি এক সময় সংযুক্ত ছিল, একত্রে ছিল। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে পোল ফ্লিইং ফোর্স, যে ফোর্সের কথা ওয়েগনার বলেছিলেন, পোল ফ্লিইং ফোর্সটা কি? আচ্ছা, এরপর okay, then just wait for a while. তাহলে পোল ফ্লিইং ফোর্সটা কি? পৃথিবীর যে আবর্তন গতি, এক মিনিট আমি একটু পেন্সিলটাকে ঠিক করে নিচ্ছি। হ্যাঁ, তাহলে পৃথিবীর যে রোটেশন, পৃথিবীর যে আবর্তন গতি, হ্যাঁ, পৃথিবীর যে আবর্তন গতি, তার জন্য যে সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করছে, এবং পৃথিবীর মেরু অঞ্চলটা কিরকম, চ্যাপ্টা, কিছুটা চাপা রয়েছে মেরু অঞ্চল, এবং যে নিরক্ষীয় অঞ্চলটা কিছুটা বালজিং অবস্থায় রয়েছে, স্ফীত অবস্থায় রয়েছে। এই আকৃতির কারণে একটা যে ভারসাম্যহীনতা, সেই ফোর্সকেই ওয়েগনার বলেছিলেন পোল ফ্লিইং ফোর্স। পরবর্তী ক্ষেত্রে তিনি এরপর যদি আরেকটি প্রশ্ন করা হয়ে থাকে, তিনি আরো একটি ফোর্সের কথা বলেছিলেন, টাইডাল ফোর্স। সেটা কি? আমরা এইভাবে বলতে পারি যে ওয়েগনার মনে করেছিলেন সূর্য এবং চন্দ্রের যে গ্র্যাভিটেশনাল ফোর্স, সূর্য এবং চন্দ্রের যে গ্র্যাভিটেশনাল ফোর্স বা টাইডাল ফোর্স, এগুলি মহাদেশগুলিকে পশ্চিমে ড্রিফট করেছিল, পশ্চিম দিকে সরিয়ে নিয়ে গেছিল, যেটা একটি শক্তি হিসাবে কাজ করেছিল কন্টিনেন্টাল ড্রিফটের ক্ষেত্রে ওয়েগনারের থিওরিতে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে তার যে থিওরি, ওয়েগনারের যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, সেটা কেন রিজেক্টেড হয়েছিল বিভিন্ন ফিজিসিস্টদের দ্বারা, আমরা এইভাবে বলতে পারি যে ওয়েগনার যে শক্তিগুলোর কথা বলেছিলেন, এই যে এক্ষুনি বললাম টাইডাল ফোর্স, পোলার ফ্লিইং ফোর্স, এগুলি এই যে বিশাল মহাদেশ এর ড্রিফটিং এর জন্য যথেষ্ট ছিল না। গাণিতিকভাবে কিন্তু এই ফোর্সগুলি অত্যন্ত অপর্যাপ্ত বা ইনসাফিসিয়েন্ট ছিল। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে, আচ্ছা বুল্লার্ডের যে স্টাডি 1964 যেটা করেছিলেন, তিনি 1000 ফ্যাথম লাইন ধরে তিনি একটা জিগস পাজেলকে মিলিয়েছিলেন।
এটা কিভাবে ওয়েগনারের থিওরিকে সাপোর্ট করেছে? আমরা এভাবে উত্তরটি দিতে পারি যে বুলার্ড কম্পিউটারের মাধ্যমে বর্তমান যে উপকূল রেখা তাকে না ধরে তিনি কোন রেখাকে ধরেছিলেন? 1000 মিটার ফ্যাদম এই লাইনকে ধরেছিলেন, যে এই লাইন বরাবর একটু অসুবিধা হচ্ছে না, 1000 মিটার ফ্যাদম এই গভীরতায় সমুদ্রতলকে মেলানোর চেষ্টা তিনি করেন এবং দেখেন যে দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার যে মিল এই 1000 ফ্যাদম লাইন বরাবর সেটা অনেক বেশি নির্ভুল একেবারে উপকূল রেখার তুলনায়। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে এই যে আমরা বলছি 2000 এত পুরনো রক, 2000 মিলিয়ন ইয়ার ওল্ড রক, এর সিগনিফিকেন্সটা কি? এগুলি এর গুরুত্ব কি? আমরা এভাবে উত্তরটি দিতে পারি যে ব্রাজিলের উপকূল অঞ্চলে, এক মিনিট, ব্রাজিলের উপকূল অঞ্চলে যে প্রাচীন শিলার বেল্ট লক্ষ্য করা গেছে, সেই একই শিলার তার গঠন, তার বয়স হুবহু এক ছিল কোথাকার? আফ্রিকার শিলার গঠন, আফ্রিকা এবং ব্রাজিলের শিলা গঠন এবং তাদের বয়সের একটা হুবহু মিল পাওয়া গেছে, যা প্রমাণ করে যে এই যে প্রাক আটলান্টিক এই দুই অঞ্চল একসময় একত্রে ছিল। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে, লেমুরিয়া বলতে আপনি কি বোঝেন? আমরা এইভাবে উত্তর দিতে পারি, ভারত, তার সাথে সাথে মাদাগাস্কার এবং আফ্রিকাতে কি দেখা গেছে? লেমুর, এই যে লেমুর, এটাকে বাংলাতে বোধহয় ভোঁদর এই জাতীয় কিছু বলা হয়ে থাকে। এই প্রাণীর অস্তিত্ব, লেমুর দেখা গেছে ভারত, মাদাগাস্কার এবং আফ্রিকাতে লক্ষ্য করা গেছে। এই তিনটি ভূখণ্ডকে এই কারণে লেমুরিয়া বলে সম্বোধন করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে এই যে ওয়েগনারের থিওরি, তার মেজর ফ্ল গুলো কি ছিল, মেজর ড্রব্যাকস বা এর সমালোচনা আমরা যদি বলি কি ছিল? আমরা এভাবে উত্তরটি দিতে পারি যে ওয়েগনারের তত্ত্বের প্রধান ত্রুটি ছিল তিনি যে ড্রাইভিং ফোর্সের কথা বলেছেন, এই যে টাইডাল ফোর্স, তারপর আমরা কি দেখছি টাইডাল ফোর্স রয়েছে, পোল ফ্লিইং ফোর্স, এগুলো কিন্তু যথেষ্ট নয় মহাদেশগুলোর ড্রিফটিং এর জন্য। তিনি মহাদেশগুলো মহাসাগরের উপর দিয়ে সরছে এ কথা বলেছিলেন, কিন্তু মহাসাগরীয় যে তল তার কিন্তু কোনো রকম প্রকৃত ব্যাখ্যা তিনি দিতে পারেননি। পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে, ওকে, পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে না এই যে ড্রিফটিং, তার যে ড্রিফটিং এর জন্য যে ফোর্স সেটা আপনি বললেন যে পোল ফ্লিইং ফোর্স এবং টাইডাল ফোর্স যথেষ্ট নয়, তাহলে এর একটা পূর্ণাঙ্গ ব্যাখ্যা কোন বিজ্ঞানী দিয়েছিলেন বলে আপনার মনে হয়? আমরা এইভাবে বলতে পারি যে 1930-এর দশকে স্যার আর্থার হোমস তার যে কনভেকশন কারেন্ট থিওরি দিয়েছিলেন, এর মাধ্যমে ম্যান্টেলের তেজস্ক্রিয়তার ফলে এক ধরনের পরিচলন স্রোত বা কনভেকশনাল কারেন্ট এখানে তৈরি হচ্ছে, যা কিন্তু এই মহাদেশীয় পাতগুলি চলনে সাহায্য করছে। তাহলে এক্ষেত্রে এই পরিচলন স্রোতকে তিনি ড্রিফটিং এর প্রধান শক্তি হিসাবে দেখিয়েছিলেন।
পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে, প্যালিওম্যাগনেটিজম বলতে আপনি কি বোঝেন এবং এটা কিভাবে সাপোর্ট করেছিল কন্টিনেন্টাল ড্রিফট থিওরিকে? আমরা বলতে পারি যে প্যালিওম্যাগনেটিজম কি, যে শিলায় সংরক্ষিত, এই শিলা, বিভিন্ন ধরনের শিলায় সংরক্ষিত প্রাচীন চৌম্বকীয় মেরুর অবস্থান, এগুলি বিশ্লেষণ করে দেখা গেছে যে সময়ের সাথে সাথে মহাদেশগুলির অবস্থানের পরিবর্তন ঘটেছে, সময়ের সাথে সাথে মহাদেশগুলির অবস্থানের পরিবর্তন ঘটেছে। তাহলে পরবর্তী প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে, এই যে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, এর মাধ্যমে কি আমরা পর্বতের উৎপত্তি বা মাউন্টেন বিল্ডিং কে ব্যাখ্যা করতে পারি? আপনার কি মতামত? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি, হ্যাঁ। ওয়েগনার বলেছিলেন এই যে মহাদেশের সঞ্চরণ, এর সময় কি হচ্ছে, সামনের দিকে শিলা এই অঞ্চলে সামনের দিকে শিলায় বাধা এবং চাপের ফলে ভাঁজপ্রাপ্ত হয়ে কি তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের ফোল্ড মাউন্টেন, যেমন আন্দিজ, রকি, এই ধরনের পর্বতমালার উত্থানের কথা তিনি বলেছিলেন। পরবর্তী প্রশ্ন যদি এভাবে বলা হয়ে থাকে, আচ্ছা সিয়াল এবং সীমা এই দুটি স্তরের মূল পার্থক্য, ওয়েগনার কি বলেছিলেন? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে ওয়েগনারের মতে হালকা যে মহাদেশীয় প্লেট, এটি ভারী মহাদেশীয় মহাসাগরীয় পাতের ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। পরবর্তী প্রশ্ন যদি বলা হয়ে থাকে যে টেথিস সি মহাদেশের সঞ্চরণের ফলে এই টেথিস মহাসাগরে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করা গেছিল? আমরা এইভাবে বলতে পারি যে লোরেশিয়া এবং গোন্ডোয়ানা ল্যান্ডের মাঝে যে টেথিস সাগর, এটা কন্টিনেন্টাল ড্রিফট এবং কম্প্রেশনের জন্য এক ধরনের সংকোচনের ফলে বিলুপ্ত হয়ে, এটা ডিসঅ্যাপিয়ার্ড হয়ে এবং এখানকার পলি ভাঁজপ্রাপ্ত হয়ে হিমালয়ের মতো পর্বতমালায় রূপান্তরিত হয়েছে। পরবর্তী এবং আজকে আমাদের সর্বশেষ প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে, ওয়েগনারের তত্ত্বতে যদি তার এই ফোর্সগুলি যথেষ্ট ছিলই না, তাহলে কেন এখনো ওয়েগনারের থিওরিকে এতটা প্রাধান্য দেওয়া হয়? আমরা এইভাবে উত্তরটি দিতে পারি যে কারণ তিনি প্রথম এমন একজন বিজ্ঞানী ছিলেন যিনি বিভিন্ন জিওলজিক্যাল এবং তার সাথে সাথে জীবাশ্ম ঘটিত এবং কিছু বায়োলজিক্যাল তথ্যের মাধ্যমে প্রমাণ করেছিলেন যে পৃথিবী একটি গতিশীল গ্রহ এবং এই যে মহাদেশের সঞ্চরণ ঘটছে এর সপক্ষে তিনি বেশ ভালো যুক্তি কিন্তু দিতে পেরেছিলেন। এভাবে আমরা আমাদের এই ইন্টারভিউ সেশনটি যেভাবে প্রশ্ন উত্তর করা হতে পারে সেটি আলোচনা করলাম। এবার এই টপিকটির উপর আমরা একটি ডেমো দেওয়ার চেষ্টা করব। এইভাবে আমরা শুরু করতে পারি যে 1912 সালে জার্মান আবহাওয়াবিদ, ইনি একজন ক্লাইমেটোলজিস্ট ছিলেন, আলফ্রেড ওয়েগনার এই তত্ত্বটি উপস্থাপন করেছিলেন। তিনি দেখিয়েছিলেন যে বর্তমান যে মহাদেশ, তার উপকূল রেখা, বর্তমান মহাদেশের যে উপকূল রেখা একে অপরের সাথে আশ্চর্যজনকভাবে মিলে যাচ্ছে। তিনি প্রস্তাব করেছিলেন যে মহাদেশগুলো কিন্তু স্থির নয়, সময়ের সাথে সাথে এগুলির সঞ্চরণ ঘটছে বা ড্রিফটিং ঘটছে। ওয়েগনারের মতে প্রায় 200 মিলিয়ন বছর আগে পৃথিবীর সমস্ত ভূখণ্ড একটি বিশাল স্থলভাগ হিসেবে ছিল যার নাম প্যানজিয়া, এবং এই প্যানজিয়াকে ঘিরে ছিল একটি বিশাল মহাসাগর যাকে বলা হয়ে থাকে প্যান্থালাসা। ক্রমশ মেসোজোয়িক যুগে এই প্যানজিয়া ভাঙতে শুরু করে এবং
প্রথমে দুটি ভাগে বিভক্ত হয়, উত্তরে লরেশিয়া এবং দক্ষিণে গোন্ডওয়ানাল্যান্ড। কালক্রমে এটি আরো ভেঙে খণ্ডিত হয়ে আজকের বর্তমান অবস্থাতে পৌঁছেছে। এবার আমরা বিভিন্ন তার যে প্রমাণ, যে এভিডেন্স, সেগুলি নিয়ে আলোচনা করব। তিনি মূলত 5টি প্রমাণের কথা বলেছিলেন, যার প্রথমেই রয়েছে জিগস ফিট। দক্ষিণ আমেরিকা এবং আফ্রিকার উপকূল রেখা একে অপরের কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করছে, একে অপরের পরিপূরক। 1964 সালে বুলার্ড কম্পিউটারের মাধ্যমে প্রমাণ করেন যে এই 1000 ফ্যাথম রেখায় এই জিগসো পাজলটি একেবারে 99% কিন্তু নির্ভুল, যা ওয়েগনারের তত্ত্বকে সমর্থন করে। পরবর্তী আর কি তিনি প্রমাণ দিয়েছিলেন? রক্স অফ সেম এজ, অর্থাৎ একই সময়কালীন শিলার উপস্থিতি। ব্রাজিলের উপকূলে যে শিলা লক্ষ্য করা গেছে, পশ্চিম আফ্রিকার উপকূলে শিলার গঠন এবং বয়স, যেটা প্রায় 2000 মিলিয়ন বছর আগের, এই দুই কিন্তু হুবহু মিলে গেছে। পরবর্তী ক্ষেত্রে তিনি আর কি প্রমাণ দিয়েছিলেন? টিলাইট। টিলাইট কি? টিলাইট হলো হিমবাহের সঞ্চয়জাত শিলা। টিলাইট হলো হিমবাহের সঞ্চয়জাত শিলা। এই টিলাইট কোথায় কোথায় লক্ষ্য করা গেছে? ভারত, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকার মতো বিভিন্ন ক্রান্তীয় এবং মেরু অঞ্চলে কিন্তু একই ধরনের প্রাচীন হিমবাহের অবক্ষেপ পাওয়া যায়, যা প্রমাণ করে যে তারা এই সমস্ত অঞ্চল একসময় দক্ষিণ মেরুর কাছে ছিল। পরবর্তী ক্ষেত্রে তিনি আর কোন প্রমাণের কথা বলেছেন? প্লেসার ডিপোজিটস। প্লেসার ডিপোজিটের কথা বলেছেন। ঘানার উপকূলে যে সোনার খনি রয়েছে, তার সোর্স রক বা উৎস শিলা সেখানে পাওয়া যায়নি, সেটি পাওয়া যায় ব্রাজিলে। অর্থাৎ সোনা যখন তৈরি হয়েছিল তখন এই দুই ভূখণ্ড একত্রে ছিল। এছাড়াও তিনি প্রমাণ দিয়েছিলেন, প্রমাণ হিসেবে ব্যবহার করেছিলেন ফসিল। ফসিল মেসোসোরাস নামক এক ধরনের ক্ষুদ্র প্রাণীর জীবাশ্ম শুধুমাত্র কোথায় পাওয়া গেছে? ব্রাজিল এবং তার সাথে সাথে আফ্রিকাতে পাওয়া গেছে। এই ক্ষুদ্র প্রাণীর পক্ষে আটলান্টিক মহাসাগরের মতো একটি বিশাল জলভাগ পাড়ি দেওয়া কিন্তু সম্ভব ছিল না। অতএব এটি বলা যায় এই দুই মহাদেশ পূর্বে একত্রেই ছিল। এরপর আমরা উল্লেখ করতে পারি যে ফোর্স, এই ড্রাইভিং ফোর্সের কথা ওয়েগনার বলেছিলেন। প্রথমত পোল ফ্লিইং ফোর্স এবং টাইডাল ফোর্সের কথা বলেছিলেন। যদিও পরবর্তী ক্ষেত্রে এই ফোর্সগুলি কিন্তু বলা হয়েছে যথেষ্ট দুর্বল মহাদেশের সঞ্চরণ ঘটানোর জন্য, তবুও ওয়েগনারের এই তত্ত্বই কিন্তু আধুনিক যে পাত সংস্থান তত্ত্ব বা প্লেট টেকটনিক্সের পথ অনেকটাই প্রশস্ত করে দিয়েছিল। বন্ধুরা, এইভাবে আমরা আমাদের ক্লাসটি উপস্থাপন করতে পারি এবং তার ভিত্তিতে যে প্রশ্নগুলি করা হতে পারে তার আলোচনা আমরা পূর্বেই করেছি। আজ আমাদের আলোচনা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই সঙ্গে থাকুন। আর আপনারা কোন টপিকে ডেমো চান বা প্রশ্নোত্তর পর্ব কোন টপিক নিয়ে আলোচনা করব সেটি জানালেও আমি সেই অনুযায়ী ক্লাসগুলিকে চালু রাখতে পারি। ঠিক আছে, আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ধন্যবাদ।